where the mind is without fear and the head is held high, where knowledge is free. প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা ক্লাস 8-এর আরেকটা ইতিহাস ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমরা যে অংশটা এর আগের দিন অবধি আলোচনা করেছিলাম তার পরের অংশ থেকে আজকে আমরা বাকিটুকু একটু পড়ব। আমরা 5th চ্যাপ্টার পড়ছি, আমাদের ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া। এই জায়গাটা পড়তে গিয়ে এর আগের দিন আমরা কয়েকটা জায়গা আলোচনা করেছি। আমি একটু তোমাদেরকে বলছি, তোমরা একটু মনে করে নাও। আমরা আর্য সমাজকে প্রতিষ্ঠা করেছিলেন দয়ানন্দ সরস্বতী, কেন প্রতিষ্ঠা করেছিলেন? যে বৈদিক অনুশাসনগুলো যেন হিন্দুরা মেনে চলে এবং বেদের যুগে হিন্দুদের যে উন্নত একটা জায়গা ছিল সামাজিক, সেই জায়গাটায় যেন সবাই যায়, বা নারী শিক্ষার প্রচলন করা উচিত, সমাজে এই বিধবা বিবাহের প্রচলন করা উচিত। এই সমস্ত ব্যাপারগুলোর জন্য আমরা রামকৃষ্ণদেবের কথা জেনেছি, আমরা স্বামী বিবেকানন্দের কথা জেনেছি, এইগুলো আমরা একটু পড়েছি। আজকে আমরা এর পরের একটা অংশ পড়ব। আমরা রামমোহন রায়ের কথা জেনেছি, আমরা বিবেকানন্দর কথা জেনেছি, আমরা রামকৃষ্ণদেবের কথা জেনেছি, আমরা বিদ্যাসাগরের কথা জেনেছি বাংলার কথা বললে। আর বাংলার বাইরে বলতে গেলে আমরা আর্য সমাজ, প্রার্থনা সমাজ, সত্য শোধক সমাজ, এই সমস্তগুলোর কথা আমরা একটু পড়েছি। আজকে আমরা একটু অন্যরকম একটা জায়গা পড়ব। সেই জায়গাটা হচ্ছে কি বলতো, এই যে সমাজগুলো, সমাজ সংস্কার আন্দোলনগুলো চলছে, এইগুলো তো সমাজের জন্য অবশ্যই এটা ভালো হচ্ছে, এবং যারা এই আন্দোলনগুলোর লড়াই করছেন এই পরিবর্তনগুলো আনার জন্য, তারা অসামান্য ব্যক্তি এবং তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। এত কিছু সত্ত্বেও 19 শতকের এই সমাজ সংস্কারগুলোর কিছু সীমাবদ্ধতা ছিল। সীমাবদ্ধতা বোঝো? লিমিটেশনস মানে হচ্ছে যে মানে একটা সীমার মধ্যে ছিল। সেটা কি আর কেন, এটা আমরা আলোচনা করব। দেখবে তোমাদের বইতে 82 পাতার নিচের দিকে লেখা রয়েছে সংস্কার আন্দোলনগুলির চরিত্র ও সীমাবদ্ধতা। 82 পাতার নিচের দিকটায় দেখবে। এখন দেখতে হবে না, এখন আগে আমার পড়াটা একটু শুনে নাও, তারপরে তোমরা একটু জায়গাটা পড়বে। ওই জায়গাটা আমরা পড়ছি যে 19 শতকে যে সংস্কার আন্দোলনগুলো হয়েছিল, সেই আন্দোলনগুলোর সীমাবদ্ধতা কি ছিল। 3টে সীমাবদ্ধতা ছিল, আলোচনা করলে বুঝতে পারবে। 1 নম্বর সীমাবদ্ধতা, কিসের সীমাবদ্ধতা বলো তো? ওই সংস্কার আন্দোলনগুলোর সীমাবদ্ধতা। ঠিক আছে, 1 নম্বর হচ্ছে সংকীর্ণ পরিধি। 1 নম্বর হচ্ছে সংকীর্ণ পরিধি। কার সংকীর্ণ পরিধি? ওই সমাজ সংস্কার আন্দোলনগুলো সংকীর্ণ পরিধি ছিল। সংকীর্ণ মানে বুঝতে পারছো, একটা ছোট্ট জায়গার মধ্যে, আর পরিধি মানে বুঝতে পারছো, একটা ঘেরা জায়গার মধ্যে। তার মানেটা কি? এই যে 19 শতকের এই যে সমাজ সংস্কারগুলো হয়েছিল, এই সংস্কারগুলো শুধুমাত্র শিক্ষিত আর একটু যারা অর্থবান,
মানে যাদের একটু টাকা পয়সা আছে ধরো, আর যারা শিক্ষিত তাদের মধ্যেই না সীমিত ছিল। মানে মনে করো ধরো গরিব লোক যারা লেখাপড়া জানে না, যে হয়তো সতীদাহ প্রথা মানে সতীদাহ প্রথাটাকে বিশ্বাস করে যে হ্যাঁ এটা একটা সত্যি হিন্দু ধর্মের একটা অঙ্গ, এবং সেটাকে না মানলে তার কি ক্ষতি হতে পারে সেটা সে ভয়ের চোটে বলতে পারছে না, সে নিজেকে সেই জায়গাটার থেকে বের করতে পারছে না, এই রকম লোকের সংখ্যাই তো বেশি যে কোনো জায়গায়। মানে কয়েকশো বছর ধরে মনে করো যেই একটা ভাবনা বা চিন্তা সমাজে চলে আসছে, সেটাকে ভাঙবো বললেই ভাঙাটা কিন্তু খুব কঠিন, খুবই কঠিন। মানুষের মনের থেকে একটা কুসংস্কারকে ভাঙা খুবই কঠিন। সেই কারণে এদের যে আন্দোলনটা, ধরো একা বিদ্যাসাগর বিধবা বিবাহের জন্য লড়ে গেলেন এবং তিনি তার পাশে তার কয়েকজন সমর্থক পেলেন, কিন্তু বিদ্যাসাগর যে তাগিদ নিয়ে, যে উদ্যম নিয়ে লড়াই করেছিলেন, সেই তাগিদ বা উদ্যম পরবর্তীকালে মানে একই ধারা নিয়ে কেউ লড়াই করে যাবে যে না বিধবা বিবাহটা একই রকম যা বিদ্যাসাগর মশাই আইন করতে সাহায্য করেছিলেন সেইটাকে একদম চালু করে নিয়ে যায়, এইরকম লোক না পাওয়া যায়নি। মানে এই যে ধরো সতীদাহ বন্ধ বা বিধবা বিবাহ প্রবর্তন, আমরা এই দুটো বাংলার যেহেতু উল্লেখযোগ্য সংস্কার, এই দুটোকে নিয়ে আলোচনা করছি। এই দুটোর গুরুত্ব বোঝা, যে কেন সতীদাহ বন্ধ করা উচিত বা কেন বিধবাদের আবার বিয়ে দেওয়া উচিত বা দরকার, এই জায়গাটা বুঝতেন কারা বলতো? শুধুমাত্র সমাজের যারা শিক্ষিত মানুষ আর যারা একটু অর্থবান, যাদের একটু সমাজে একটু টাকা পয়সা থাকে, তারা দেখবে মানে তাদেরকে লোকে একটু মানে কিন্তু হ্যাঁ, তো তাদের তো আর কে কি বললো ওইগুলোতে কম, ওইগুলো তত যায় আসে না, তারাই এই জায়গাটাকে খালি মানতেন। মানে সবাই যদি না মানে তাহলে তো আর জিনিসটা সফল হলো বলা যায় না। তো এইটা একটা সীমাবদ্ধতা ছিল, মানে এইটা ছিল শুধুমাত্র শিক্ষিত আর অর্থবান। অর্থবান মানে কি? একটু ধনী, একটু টাকা পয়সা আছে, শিক্ষিত অর্থবান যে পরিবার তার মানে বা মানুষ আর কি, তারাই শুধুমাত্র, ধরো দেবেন্দ্রনাথ ঠাকুর, তিনি শিক্ষিত মানুষ এবং অর্থবান, তিনি বুঝতে পারছেন যে হ্যাঁ বিধবাদের বিয়ে দেওয়ার মধ্যে কোনো খারাপ নেই এবং অবশ্যই এটা উচিত, এবং সতীদাহ প্রথা একটা ঘৃণ্য প্রথা, এটা বন্ধ করা উচিত। কিন্তু তার বাড়ির পাশে যে সাধারণ দরিদ্র সাধারণ মানুষরা আছে, তারা কিন্তু সেটা বুঝতে পারছে না। বুঝতে পারলে? তাহলে আমার একজন বা দুজন শিক্ষিত মানুষ বা অর্থবান মানুষকে বোঝানোর থেকে যতক্ষণ না পর্যন্ত গোটা সমাজ সেটাকে মানতে পারছে, ততক্ষণ অবধি কিন্তু এত চেষ্টাটা পুরোটা সফল হয় না। এটা ছিল একটা সীমাবদ্ধতা। 19 শতকের সংস্কার আন্দোলনগুলো শুধুমাত্র শিক্ষিত এবং অর্থবান শ্রেণীর মধ্যেই সীমাবদ্ধ ছিল। বাংলাদেশের যে অসংখ্য নিরক্ষর গরিব জনসাধারণ, তাদের মধ্যে কিন্তু এই সমাজ সংস্কারগুলোর প্রভাব পড়েনি বললেই চলে। বুঝতে পারলে পয়েন্টটা? 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট আমরা আলোচনা করছি শহর কেন্দ্রিক আন্দোলন। মানে এই যে ধরো সমাজ সংস্কার আন্দোলনগুলো হয়েছিল, এই আন্দোলনগুলো না মূলত কলকাতা আর যেগুলো ধরো একটু বড় এলাকা, সেই সমস্ত জায়গাগুলোতে, মূলত কলকাতা এবং তার আশেপাশের বা বাংলাদেশের কিছু বড় এলাকাতে, শহর যেইগুলো আর কি, সেই এলাকাতেই না এই আন্দোলনগুলো জোরদার হয়েছিল। কিন্তু বাংলাদেশটা কি, ধরো যদি 5টা শহর থাকে তাহলে হয়তো 50টা গ্রাম, কিন্তু বাংলাদেশের এই এতগুলো যে গ্রাম, এই গ্রামগুলোতে কিন্তু এই সমাজ সংস্কার আন্দোলনের কোনো প্রভাব পড়েনি। মানে গ্রামের মানুষ যে বিশ্বাস নিয়ে, যে অন্ধকারের মধ্যে, যে কুসংস্কারে ডুবেছিলেন, তাদেরকে সেখান থেকে তুলে টেনে তোলাটা কিন্তু সেই মুহূর্তে সম্ভব হয়নি। ঠিক আছে? তার মানে 19 শতকের সমাজ সংস্কার আন্দোলনগুলো ছিল মূলত শহর কেন্দ্রিক। শহরগুলোকে বাদ দিয়ে বাংলাদেশের যে বিরাট একটা গ্রাম সংখ্যা, সেই গ্রামগুলোতে কিন্তু এই আন্দোলনগুলোর প্রভাব খুব কম পরিমাণে পড়েছিল। একেবারে পড়েনি বলা যাবে না, খুব কম পরিমাণে পড়েছিল। বোঝা গেল 2 নম্বর পয়েন্ট। আর 3 নম্বর পয়েন্ট বলা হচ্ছে ধর্মীয় ব্যাখ্যা
ব্যাখ্যায় জোর দেওয়া হয়েছিল। ধর্মীয় ব্যাখ্যায় জোর দেওয়া হয়েছিল, এই কথাটার মানেটা কি বলো তো? ধরো আমি যদি তোমাকে বলি, ধরো আমরা তো লেখাপড়া শিখছি, আমি যদি তোমাকে বলি জানো আমাদের বইতে না সতীদাহ প্রথা স্বীকৃত, তুমি কি বলবে? স্বীকৃত বলে সেটা মানতে হবে বলবে? বলবে না। তুমি কি বলবে? বইতে কি লেখা আছে জানার দরকার নেই, এটা একটা অত্যন্ত ঘৃণ্য, অমানবিক, নিষ্ঠুর একটা প্রথা, এটা যেখানেই লেখা থাক না কেন সেটাকে মানা যাবে না, সেটাকে অবশ্যই বন্ধ হওয়া উচিত। কিন্তু 19 শতকের সংস্কার, এটা কেন বললাম বলো তো? কারণ আমাদের মধ্যে সেই চেতনাটা আছে যে কোনটা খারাপ কোনটা ভালো। কিন্তু 19 শতকের যে সংস্কার আন্দোলনগুলো হয়েছিল, সেটা বিধবা বিবাহর ক্ষেত্রেই বলো বা সতীদাহ বন্ধের ক্ষেত্রেই বলো না কেন, সেই সংস্কার আন্দোলনগুলো বিধবা, একটা ছোট্ট মেয়ে যার ধরো স্বামী মারা গেছেন, তাহলে তার সারাটা জীবন পড়ে রয়েছে, সে কি করবে? সে, তার স্বামী মারা গেছেন সেটা তো তার দোষ হতে পারে না, তাহলে সে কি করবে? তার তো অধিকার আছে ভালোভাবে বাঁচার, তাহলে সে, তার তো উপায় নেই। সমাজ, সে বাপের বাড়িতে ফিরে যেতে পারছে না, শ্বশুর বাড়িতে তার কোনো মর্যাদা নেই, তাহলে সে কি করবে? তার উপায় কি? সেই জায়গা থেকে বিদ্যাসাগর মশাই ভাবলেন যে এই মেয়েদেরকে লেখাপড়া শেখাতে হবে এবং তাকে আবার বিয়ের ব্যবস্থা করতে হবে। মানে তার জীবনে একটা দুঃখের ঘটনা ঘটে গেছেই মানে জীবনটা ওখানে থেমে গেল তা কেন? কিন্তু এই যে বিদ্যাসাগর মশাইয়ের যে এতটা এগিয়ে গিয়ে ভাবনা, এই ভাবনাটা বোঝার মতো মানুষ তো নেই, যার ফলে তখন ব্যাপারটা কি দাঁড়িয়েছিল বলতো? যারা ওই ব্রাহ্মণ পণ্ডিত পুরোহিত, মানে যারা চাইতো যে সতীদাহ হোক, যারা চাইতো যে বিধবা বিবাহ একেবারেই অনুচিত, তারা বলতেন এটা বইতে লেখা আছে, ধর্মগ্রন্থে লেখা আছে। অপরদিকে ধরো রামমোহন রায়, তিনি বলছেন যে না, এটা বইতে লেখা নেই, এই দেখো সতীদাহ প্রথা বন্ধ করা উচিত। বা আবার ধরো বিদ্যাসাগর মশাই বলছেন না, বিধবা বিবাহ স্বীকৃত, এই দেখো বইতে লেখা আছে। মানে ব্যাপারটা আমরা মানবিকতার খাতিরে ব্যাপারটা হওয়া উচিত কি উচিত না, এইটাই আমরা যুদ্ধে যাচ্ছি না। আমাদের যুদ্ধটা কি নিয়ে হচ্ছে? ধর্মীয় গ্রন্থে লেখা আছে, ধর্মীয় গ্রন্থে লেখা নেই। এই যদি কোনো গ্রন্থে লেখাই থাকে, কোনো, আমি বিশেষ ধর্মের কথা বলছি না বা কোনো কিছুতে, যদি এমন একটা কিছু লেখা থাকে যেটা আমরা আজকে বুঝতে পারি যেটা আমাদের পক্ষে মানা কঠিন, আমাদের জন্য এটা অসম্মানজনক, আমাদের জন্য এটা অমানবিক, আমাদের জন্য এটা নিষ্ঠুর, সেটা যদি কোনো ধর্মগ্রন্থে লেখাও থাকে, তাহলেই কি সেটা আমাদের মানতে হবে? নিশ্চয়ই না। কারণ আমরা লেখাপড়াটা তো শিখছি বিজ্ঞান দিয়ে, সব কিছুকে যুক্তি দিয়ে সব কিছুকে বুঝবো জন্য। কিন্তু 19 শতকের সমাজ সংস্কার আন্দোলনগুলো যে হয়েছিল, সেই আন্দোলনগুলো কিসের ওপর দাঁড়িয়েছিল বলতো? একদল প্রমাণ করার চেষ্টা করতো যেটা এটা ধর্মীয় গ্রন্থে লেখা রয়েছে, আর আর এক দল যারা সংস্কারবাদী মানুষ, তারা চেষ্টা করতেন যে এটা ধর্মীয় গ্রন্থে লেখা নেই। এই ব্যাপারটার উপরে, মানে ব্যাপারটা নিষ্ঠুর বা অমানবিক এটা মানছে না, আমার ধর্মে লেখা আছে বলে আমাকে মানতে হবে। আমি যতই ব্যথা পাই বা কষ্ট পাই বা বুঝতে পারি যে না, এটা ভীষণ, আমার বাড়ির মেয়ে, তাকে সতী করা হচ্ছে, এটা নিশ্চয়ই আমার জন্য তো কখনো আনন্দের হতে পারে না, কিন্তু আমি জানি না ধর্মে লেখা আছে মানে আমাকে মানতে হবে। ওই যে আমি যে বলবো যে না মানবো না, লেখা থাক ধর্মে, এই জায়গাটা কিন্তু তখন মানুষের মধ্যে তৈরি হয়নি। এইটা একটা সীমাবদ্ধতা, মানে এই জায়গাটা জোর দিয়ে বোঝানো যায়নি যে না, এটা নিষ্ঠুর প্রথা, তাতে লেখা থাক বা না থাক এটাকে বন্ধ করতে হবে, এই জোরটা পাওয়া যায়নি। মানে সমাজ সংস্কার আন্দোলনগুলো মূলত ধর্মীয় ব্যাখ্যাতেই জোর দেওয়া হয়েছিল আন্দোলনগুলোর ক্ষেত্রে। এই তিনটে সীমাবদ্ধতার কথা তোমাদেরকে বললাম, কিন্তু এ সত্ত্বেও বলবো যে এই সীমাবদ্ধতাগুলো থাকার জন্য কিন্তু রামমোহন রায় বা বিদ্যাসাগর মশাইয়ের যে চেষ্টা, সেই চেষ্টাটা কোনো অংশে কম হয় না। কারণ তারা যেটা করেছিলেন সেটা যুগের থেকে 100-200 বছর পরের ভাবনা তারা ভেবেছিলেন, যেটা আমরা তখন ভেবে উঠতে পারিনি, বাংলাদেশের মানুষ তখন ভাবতে পারেনি। কারণ তখন শিক্ষার প্রসার ছিল না, আর শিক্ষা না থাকলেই মানুষ কি হয়? কুসংস্কারের মধ্যে ডুবে থাকে, তাই তো? ডুবে থাকে। যেখানে মানুষের বিজ্ঞান দিয়ে ভাবনা চিন্তা করতে পারে না, সেখান থেকে মানুষের কি কল্পনা, ধর্মীয় ভয়, কুসংস্কার, এইগুলো তৈরি হয়ে যায়, জন্ম হয়ে যায়। পরিবেশটা তখন ছিল এইরকম। কিন্তু তারা যেটা চেষ্টা করে গেছিলেন, সেই চেষ্টার জন্য কিন্তু আমরা ভারতীয়রা, বিশেষত আমরা মেয়েরা, অবশ্যই কিন্তু মানে তারা প্রাতঃস্মরণীয়। ঠিক আছে, এই তিনটে জায়গায়, মানে এই জায়গাটা একটু তোমাদের বইতে লেখা রয়েছে যে 82 পাতার নিচের দিকটা বললাম না, ওই জায়গাটা একটু দেখে নিন। ঠিক আছে, হলো, এবার মুছে দিই। এবার আরেকটা জায়গা তোমাদেরকে একটু বলি।
দেখো, এতক্ষণ যে সংস্কার আন্দোলনগুলোর কথা বলা হচ্ছিল, সেটা তুমি আমাদের সতীদাহ বলো বা সতীদাহ প্রথা বন্ধ বা বিধবা বিবাহ প্রবর্তন বলো, বা এদিকে আর্য সমাজ বলো, বা সত্যশোধক সমাজ বলো, বা প্রার্থনা সমাজ বলো, যাই বলো না কেন, দেখো সবগুলোই কিন্তু হিন্দু ধর্ম সম্পর্কিত ছিল বিষয়। আমরা কিন্তু ইসলাম ধর্ম বা মুসলিমদের মধ্যে সমাজ সংস্কার ব্যাপারটা নিয়ে আলোচনা করিনি এত। তার কারণ হচ্ছে মুসলিমদের মধ্যেই সমাজ সংস্কারের চিন্তা ভাবনাটা এসেছিল আরও অনেক পরে। হ্যাঁ, এখন আমরা আমাদের বইতে আমাদের একটা জায়গা রয়েছে, সেই জায়গাটা আমরা একটু পড়ব। মুসলিম সমাজের মধ্যে সমাজ সংস্কারক হিসাবে যার নাম সব থেকে বেশি উল্লেখযোগ্য, তিনি হচ্ছেন স্যার সৈয়দ আহমেদ। কি নাম বললাম? সৈয়দ আহমেদ খান। স্যার সৈয়দ আহমেদ খান, ইনি হচ্ছেন মুসলিম সমাজ সংস্কারক একজন, নামটা থেকেই বুঝতে পারছো। এবং ইনি নিজে তো একজন খুব সম্ভ্রান্ত ঘরের, সম্ভ্রান্ত মানে বুঝলে, সম্ভ্রান্ত মানে হচ্ছে নিজে লেখাপড়া জানতেন, ইংরেজি জানতেন, এবং খুব মানে ধনী পরিবার, বনেদি পরিবার বলে না, মানে বড় লোক এক কথায় যাকে বলে, এবং লেখাপড়া জানা সেই পরিবারের তিনি একজন সদস্য। এবং তিনি নিজে হচ্ছে সদর আমিন, একটা মানে ব্রিটিশ পিরিয়ডের একটা মানে বড় সরকারি চাকরি করতেন কিন্তু, হ্যাঁ, মানে অফিসার বলতে পারো ব্রিটিশ যুগে, সদর আমিন। হ্যাঁ, এবার হচ্ছে আমিন কারা বলো তো? আমিন হচ্ছে কি বলো তো, যারা ওই যে জমি মাপে না, জমি জায়গা জরিপ করে যারা, এই সরকারি জমি টমি ধরো সেই। আর সদর মানে হচ্ছে মানে একটা এলাকা বা জেলার মানে সেই জায়গার একটা মানে অফিসার, একটা পদস্থ অফিসার ছিলেন একজন এই সৈয়দ আহমেদ। তিনি যেহেতু নিজে পাশ্চাত্য শিক্ষার সংস্পর্শে এসেছিলেন, দিল্লিতে জন্ম, হ্যাঁ, তো সেইখানে তিনি বুঝেছিলেন যে আধুনিক শিক্ষার দরকারটা কোথায়, তিনি কিন্তু বুঝেছিলেন আধুনিক শিক্ষার দরকারটা কোথায়। এবং তিনি কিন্তু চেয়েছিলেন যে মুসলিম সমাজের মধ্যেও একটা আধুনিক চিন্তাভাবনা, বিজ্ঞান মনস্কতা তৈরি হোক। সৈয়দ আহমেদ খান কয়েকটা জায়গায় চেষ্টা করেছিলেন, যেমন তিনি ভেবেছিলেন যে মুসলিমদের মধ্যেও পাশ্চাত্য শিক্ষাটা সম্প্রসারিত হোক। যেখানে শিক্ষা নেই সেখানেই কিন্তু মানুষের মনের অন্ধকার জায়গাগুলো শুরু, আর জটিলতাটা শুরু। তার মানে এই জায়গা থেকে বের করতে আনতে পারে কে? শিক্ষা। এবং কোন শিক্ষা? তখন ওই মক্তবগুলোতে যে পড়াশোনা হতো সেটা মানে একদম প্রাথমিক পড়াশোনা, শুধু ওইটুকুতে থেমে থাকলে তো হবে না, আধুনিক লেখাপড়া জানতে হবে, আরও অঙ্ক জানতে হবে, আরও বিজ্ঞান জানতে হবে, ইংরেজি জানতে হবে, দেশ বিদেশের সাহিত্য জানতে হবে। সৈয়দ আহমেদ কিন্তু চেয়েছিলেন যে মুসলিমরাও এই পাশ্চাত্য শিক্ষার আলোতে আসুক, এবং আসলেই তাদের মধ্যে থেকে কুসংস্কারগুলো দূরে চলে যাবে, তাদের মধ্যে থেকে যে গোঁড়ামির ব্যাপারটা সেটা চলে যাবে। সৈয়দ আহমেদ কিন্তু তখন, আমরা 19 শতকের কথা বলছি, তখন গিয়ে কিন্তু তিনি মুসলিম সমাজে মেয়েদের যে পর্দা প্রথা যে ব্যাপারটা আছে, যে তারা বাইরে বেরোবেন না বা অন্য কোনো পুরুষের সামনে আসবেন না, ঘরের অভ্যন্তরে থাকবেন, এই যে পর্দা প্রথার তিনি বিরোধিতা করেছিলেন। মানে কত আধুনিক ছিলেন ভাবো। আবার তিনি কিন্তু মুসলিমদের যে 3 তালাক, যেটা মুখে বলে বিবাহ বিচ্ছেদ যে ব্যাপারটা আর কি, সেইটার বিরোধিতা করেছিলেন তখন। মানে কবেকার কথা বলছি আমরা? 18 শতক, মানে 19 শতক, 1800 সালের মাঝামাঝি, তখনকার কথা, বুঝতে পারছো? মানে এখন যে ব্যাপারগুলো নিয়ে আমরা ভাবি, তিনি কিন্তু অতদিন আগেই বলে গেছিলেন যে লেখাপড়া দরকার, 1 নম্বর হচ্ছে পাশ্চাত্য শিক্ষার দরকার, অবশ্যই দরকার। শিক্ষা না থাকলে মানুষের জ্ঞান আসে না, মানুষের চোখ থাকতেও মানুষ দেখতে পারে না, বুঝতে পারে না, অন্ধ হয়ে থাকে লেখাপড়া না থাকলে। সেই জন্য শিক্ষার দরকার, এবং সেটা কোন শিক্ষা? আধুনিক শিক্ষার দরকার। ঠিক আছে, ইংরেজরা যে স্কুল কলেজগুলো তৈরি করছে, এইখানে পাশ্চাত্য শিক্ষা শিক্ষিত করা হচ্ছে, আধুনিক শিক্ষায় শিক্ষিত করা হচ্ছে, সেইখানে অবশ্যই শিক্ষিত হওয়া দরকার। আর কি দরকার? মেয়েদের শিক্ষার দরকার, মেয়েদের পর্দা প্রথার এবং 3 তালাক প্রথার বিরোধিতা করেছিলেন এই সৈয়দ আহমেদ খান। বোঝা গেল? সৈয়দ আহমেদ খানের দুটো গুরুত্বপূর্ণ জায়গা বলি। একটা হচ্ছে 1863 সাল, তিনি প্রতিষ্ঠা করলেন হচ্ছে সায়েন্টিফিক সোসাইটি। সায়েন্টিফিক সোসাইটি, সায়েন্টিফিক সোসাইটি নামটা শুনেই বুঝতে পারছো সোসাইটি মানে কি, একটা
সোসাইটি কথাটার মানেটা কি হচ্ছে, একটা কিছু মানুষের একটা সমবেত একটা জায়গা আর কি সোসাইটি, সেইটা সায়েন্টিফিক সোসাইটি। মানে এখানে কি হবে, বিজ্ঞান নিয়ে আলোচনা করা হবে, পুরোটাই বিজ্ঞান মনস্ক। এবং কারা এখানে আসবে বলো, যারা বিজ্ঞান মনস্ক মানুষ তারা আসবে। সায়েন্টিফিক সোসাইটি। আর প্রতিষ্ঠা করেছিলেন মহামেডান এই একই সাল, বুঝলেন, লিটারারি সোসাইটি। মানে মুসলিম সমাজে লেখাপড়া যেন শিক্ষা, মানে মুসলিমদের মধ্যে এই যে লেখাপড়ার করার যে চিন্তা ভাবনাটা বা মেয়েদের লেখাপড়া, এটা অনেকটা পরে এসেছিল আর কি। হ্যাঁ, সেই জায়গা থেকে মুসলিমদের জন্য লেখাপড়ার বিজ্ঞান মনস্ক গড়ে তোলার জন্য এবং লেখাপড়া শেখানোর জন্য এই 1863 সালে এই স্যার সৈয়দ আহমেদ খান তিনি সায়েন্টিফিক সোসাইটি, মোহামেডান লিটারারি সোসাইটি নামে দুটো প্রতিষ্ঠান তৈরি করেন। আর একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে 1800, তোমাদের বইতে রয়েছে, দেখবে এই জায়গাটা একটুখানি পড়বে অবশ্যই। 1875 সালে তিনি কলকাতায় প্রতিষ্ঠা করলেন আলিগড় মোহামেডান অ্যাংলো কথাটা কোথা থেকে আসছে বলো, ইংরেজদের থেকে। হ্যাঁ, অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ। নামটা একটু বড়, কিন্তু দুইবার দেখলেই বোঝা যাবে নামটা। আলিগড় মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ। আলিগড় জায়গাটার নাম, মোহামেডান মুসলিম সমাজের কথা বলা হচ্ছে এখানে, অ্যাংলো মানে হচ্ছে ব্রিটিশ, মানে পাশ্চাত্য, ওরিয়েন্টাল মানে প্রাচ্য, মানে তুমি দেশের যে তোমার ধরো আরবি ভাষা, তোমার যে ফার্সি ভাষা, তুমি সেটাও শিখবে অবশ্যই শিখবে, এবং তার সাথে সাথে তুমি ইংরেজি শিখবে, তার সাথে সাথে তুমি অঙ্ক শিখবে, তার সাথে সাথে তুমি বিজ্ঞান শিখবে, বুঝলে, মানে যেখানকার যা ভালো সেই সমস্ত জ্ঞান। কলেজ, এটার নাম কি এখন, আলিগড় ইউনিভার্সিটি। সবাই নাম শুনেছো নিশ্চয়ই, আলিগড় ইউনিভার্সিটি কিন্তু একটা খুব নাম করা ইউনিভার্সিটি। স্যার সৈয়দ আহমেদ খান প্রতিষ্ঠা করেছিলেন। বড়লাট ছিলেন তখন নর্থ ব্রুক ছিলেন তখন বড়লাট। নর্থ ব্রুক ব্যক্তিগতভাবে 10,000 টাকা দিয়েছিলেন 1875 সালে, মানে এই কলেজটা তৈরি করার জন্য আহমেদ খানকে 10,000 টাকা নিজের থেকে দিয়েছিলেন যে হোক। কিন্তু এই কলেজটায় মূলত সৈয়দ আহমেদ খান কলেজটা মূলত করেছিলেন যে এখানে যেন উচ্চশিক্ষার জন্য মুসলিম ঘর থেকে ছেলেরা যেন আসে এবং সেখানে যেন তারা লেখাপড়া শিখতে পারে, উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে। কিন্তু এই কলেজটাতে অনেক হিন্দু ছাত্রও যেমন ছিল, হিন্দু ঘরের শিক্ষকও কিন্তু ছিলেন। বুঝতে পারছো, এইটা হচ্ছে সৈয়দ আহমেদের শিক্ষা সংস্কার। মানে তিনি চেয়েছিলেন যে মুসলিম সমাজের মধ্যে শিক্ষাটা মানে ছড়িয়ে পড়ুক, শিক্ষার আলোটা ছড়িয়ে পড়ুক। কিন্তু যে সময় দাঁড়িয়ে সৈয়দ আহমেদ এইগুলো চেষ্টা করছেন, এই যে আমরা 1863 বলছি বা 1875 বলছি, এখানে দাঁড়িয়ে উনি বলছেন যে ছেলেরা বিজ্ঞান শিখবে, ছেলেরা ইংরেজিতে সাহিত্য পড়বে, ছেলেরা হচ্ছে অঙ্ক শিখবে, বড় বড় বাড়ির মেয়েরা লেখাপড়া শিখবে, বাড়ির মেয়েদের পর্দা প্রথার দরকার নেই, 3 তালাক মানা যাবে না। যে সময় দাঁড়িয়ে সৈয়দ আহমেদ এই কথাগুলো বলছেন, সে সময়ের গোড়া যারা মানে মুসলিম ধর্মগুরু, তারা কিন্তু এটা মানেনি। সব ধর্মের ক্ষেত্রেই কিন্তু এই একটা সমস্যা দেখা যায়, যেখানেই গোড়ামি থাকে সেখানেই সমস্ত কুসংস্কার দুর্নীতিগুলো থেকে যায়, তাই তো? তারা কিন্তু এটাকে অবশ্যই মানেনি, কারণ তাদের কাছে মনে হয়েছিল যে এইগুলো খুবই ভালো প্রথা এবং এইগুলো থাকাটা দরকার, এবং তারা কিন্তু সৈয়দ আহমেদের বিরোধিতা করেছিলেন। কিন্তু বিরোধিতা করেছিলেন জন্য মানে উনি কলেজ তৈরি করলেন বলে কি সব মুসলিম ছাত্ররা একদম হুড়হুড় করে চলে এলো তা নয়। কিন্তু এটাও ঠিক যে উনি যে কলেজটা তৈরি করলেন তার জন্য কিছু ছেলে তো এসেছিল, অন্তত 10টা ছেলেও যদি আসে, সেই 10টা ছেলের সংস্পর্শে এসে আরও 10টা ছেলে আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে চাইবে, এইরকমভাবে চেষ্টাটা উনি শুরু করেছিলেন। সেই জন্য মুসলিম সমাজের সংস্কারক হিসাবে স্যার সৈয়দ আহমেদ খানের কৃতিত্ব অনেকখানি। বোঝা গেল ব্যাপারটা? এই দুটো পার্ট আমরা আজকে পড়ব, হলো। এইবার তোমাদের একটা অন্যরকম জায়গা, এবার আমরা এই চ্যাপ্টারটার এই যে ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, যে এই চ্যাপ্টারটা সেকেন্ড পার্টে আমরা চলে আসছি।
এতক্ষণ আমরা যে জায়গাগুলো পড়লাম, আমরা প্রথম দিন যখন চ্যাপ্টারটা শুরু করেছিলাম তখন আমরা কি বলেছিলাম, প্রতিক্রিয়া দুরকম হতে পারে, একটা ভালো দিকে হতে পারে, একটা খারাপ দিকে হতে পারে। মানে ঔপনিবেশিক শাসন, ইংরেজরা যে আমাদের শাসন করছেন তার একটা ভালো আমরা কিছু দিকে ভালোভাবে নিয়েছি, যেমন আমরা বেন্টিংকে পেয়েছি সতীদাহ বন্ধ করার ক্ষেত্রে, আমরা ক্যানিংকে পেয়েছি বিধবা বিবাহ প্রবর্তন করার ক্ষেত্রে, আমরা নর্থব্রুককে পেলাম যিনি কলেজ তৈরির জন্য 10,000 টাকা দিয়েছিলেন, আমরা ওয়েলেসলিকে পেয়েছি যিনি গঙ্গাসাগরে কন্যা শিশু যে ভাসিয়ে দেওয়ার প্রথা ছিল সেটাকে বন্ধ করেছিলেন। এরকম ব্রিটিশদের কাছ থেকে আমরা কিন্তু কিছু কিছু ভালো ভালো সুবিধা, ভালো ভালো কাজ পেয়ে গেছি। ব্রিটিশরা এত স্কুল কলেজ তৈরি করেছেন, এইগুলো আমরা নিয়েছি, যেগুলো ভালো তৈরি করেছেন। এর সাথে সাথে এইগুলো তো ভালো দিক, এর আবার আরেকটা দিকও ছিল। এবার আমরা আসছি সেই দিকটাতে। মানে এতক্ষণ আমরা পড়লাম যে ব্রিটিশরা কোন কোন জায়গায় ভারতীয়দের সাথে, মানে একটা ব্রিটিশদের সাথে ভারতীয়দের একটা ভালো প্রতিক্রিয়া ছিল, ঠিক আছে। এখন আমরা পড়বো আরেকটা দিক, যেখানে ব্রিটিশদের বিভিন্ন কাজকর্মের জন্য ভারতীয়রাই আবার বিদ্রোহ করেছিল। চ্যাপ্টারটার নামই কিন্তু সহযোগিতা ও বিদ্রোহ। এতক্ষণ আমরা পড়লাম সহযোগিতার অংশটা, বোঝা গেল ইংরেজরা কোথায় কোথায় সাহায্য করেছিল ভারতীয়দেরকে, বা ভারতীয়রা কোথা থেকে ব্রিটিশদের সাহায্যটা নিয়েছিল। এখন আমরা পড়বো বিদ্রোহের জায়গাটা, কারা বিদ্রোহ করেছিল, কেন বিদ্রোহ করেছিল। আমরা সেকেন্ড পার্টে চলে আসলাম। আমাদের এটা শুরু হচ্ছে 84 পাতা থেকে, বোঝা গেল। এই যে ব্রিটিশরা আমাদের দেশে এসে তারা নানান রকম ভূমি রাজস্ব ব্যবস্থা চালু করেছে, নানান রকম ভূমি রাজস্ব ব্যবস্থা আমরা পড়েছি। চিরস্থায়ী বন্দোবস্তের কথা পড়েছি, আমরা রায়তারি বন্দোবস্তের কথা পড়েছি, আমরা মহলরি বন্দোবস্তের কথা পড়েছি। বিভিন্ন রকম ভূমি রাজস্ব ব্যবস্থা চালু করেছিল ইংরেজরা। কিন্তু এই ভূমি রাজস্ব ব্যবস্থাগুলোর সরাসরি প্রভাবটা গিয়ে পড়েছিল বাংলার মানে বিরাট সংখ্যক অসংখ্য দরিদ্র কৃষক প্রজার উপর, যারা সরাসরি এই ভূমির সাথে কাজ করে, যারা কৃষক, তাদের ওপর এই ভূমি রাজস্বের কুপ্রভাবটা গিয়ে পড়েছিল। এবং তারা হচ্ছে অত্যন্ত দরিদ্র ঘরের মানুষ। তারা কিন্তু এই ব্রিটিশ শাসনের এই সুফলগুলোকে মানতে পারেনি, তাদের কাছে এগুলো জানাই ছিল না। কোথায় কলেজ তৈরি হচ্ছে, কোথায় বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে, তাতে আমার কি? আমার যদি বাড়িতে খাবারটা না থাকে তাহলে আমার বাড়ির ছেলে খাবে না, আমার বাড়ির ছেলে পড়তে যাবে। চাষির ছেলে ইউনিভার্সিটিতে পড়ছে, এই জিনিসটা তখন এইরকম ধারণাটা ছিলই না। এই কৃষকদের উপরে ব্রিটিশরা এই যে ভূমি রাজস্ব ব্যবস্থাগুলো, মূলত 3টে কারণ ছিল, জানো তো। মূলত মানে আসল কারণ ছিল 3টা। 1 নম্বর কারণ কি ছিল বলো তো? অত্যধিক কেন বিদ্রোহের জায়গাটা আসলোটা কেন? ব্রিটিশরা এত ভালো ভালো কাজ করছে, সবাই তো আমরা ব্রিটিশদের নামে জয়ধ্বনি দিলেই পারতাম, ব্রিটিশ থাকুক, ব্রিটিশ খুব ভালো। কিন্তু কেন বিদ্রোহী হয়ে উঠলাম আমরা? যারা বিদ্রোহী হয়ে উঠলো তারাও তো ভারতীয়, কেন তারা বিদ্রোহী উঠলো? 1 নম্বর কারণ কি? মানে প্রশ্নটা তোমার কাছে আসবে যে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনকালে কৃষকদের বিদ্রোহের কারণগুলো কি ছিল, বা উপজাতিদের বিদ্রোহের কারণগুলো কি ছিল। উপজাতি কারা? উপজাতি হচ্ছে যারা, মনে করো সাঁওতালরা, কোলরা, ভিলরা, মুন্ডারা, এরা মানে যারা এই শহরের থেকে বাইরে নিজেদের মতো একটা গ্রামে নিজেদের সংস্কৃতি নিয়ে থাকতেন, নিজেদের মতো করে থাকতেন, একেবারে নিরীহ, ঠান্ডা, এইরকম একটা জনগোষ্ঠী তারা। তাহলে এই ঠান্ডা নিরীহ একজন চাষি, তুমি একজন 18 সালে, তুমি 19 সালে একজন চাষিকে কল্পনা করো, একজন অত্যন্ত কুঁজো হয়ে গেছে, হাড় জিরজিরে, রোগা, ছোট ধুতি পরা, খালি গা, এইরকম চেহারার মানুষ চাষি, আমরা যে সময় কথা আলোচনা করছি। তারা হঠাৎ কেন ব্রিটিশের মতো এরকম একজন শুট বুট বন্দুকধারী মানুষের বিরুদ্ধে বিদ্রোহ করলো? কেন? এত সাহসটাই বা এলো কোথা থেকে, এত জোরটাই বা পেলো কোথা থেকে? কারণটা কি? এই কারণটাই আমরা এখন জানব। 1 নম্বর কারণ হচ্ছে অতিরিক্ত ভূমি রাজস্ব চাপিয়ে দেওয়া কৃষকদের উপরে। দেখো কৃষকদের উপরেই কেন বলছি কথাটা, ভূমি রাজস্ব কথাটা। আমি তো নিজে গিয়ে চাষ করছি না, আমি জিনিসটা কিনছি, এবং আমি যদি অর্থবান হই তাহলে আমি কিন্তু একটু দাম বাড়লে কিনতে পারবো। কিন্তু আমি ধরো চালের দাম 30 টাকা, আমি 30 টাকা থেকে 35 টাকা হলে আমি কিনতে পারছি। কিন্তু যার আয় ধরো
20 টাকা, সে কিন্তু 35 টাকা বলে কিনতে পারবে না। কৃষকরা তো খুব দরিদ্র এবং তাদের সংখ্যাটাই কিন্তু বেশি বাংলাদেশে। 100 জনের মধ্যে 80 জন কৃষক, মানে আমরা যখনকার কথা আলোচনা করছি, বাংলাদেশ তো চিরকাল, ভারতবর্ষ তো এক কৃষি নির্ভর অর্থনীতির দেশ, তো সেই ক্ষেত্রে বাংলাদেশ তো পুরোটাই কৃষি নির্ভর। 100 জনের মধ্যে 85 জনই হচ্ছে কৃষক, আর সেই 85 জনই পড়ে গেছে ওই অতিরিক্ত করের মধ্যে। তাহলে তাদের বিদ্রোহটা করাটাই স্বাভাবিক। একটা কারণ ছিল হচ্ছে, মানে কৃষকদের বিদ্রোহের কারণগুলো কি ছিল ব্রিটিশ আমলে? 1 নম্বর ছিল হচ্ছে অতিরিক্ত ভূমি রাজস্ব। ভূমি রাজস্ব, ভূমি মাটির রাজস্ব মানে হচ্ছে কর, অতিরিক্ত কর কৃষকদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল আদায় করার জন্য ব্রিটিশ, অতিরিক্ত ভূমি রাজস্ব। 2 নম্বর হচ্ছে ইংরেজ সরকারি কর্মচারী আর জমিদার মহাজনদের অত্যাচার। ইংরেজ সরকারি কর্মচারী, বুঝলে? আর হচ্ছে এই জমিদার আর মহাজনদের অত্যাচার। কাদের ওপর অত্যাচার? কৃষকদের ওপর অত্যাচার, আর হচ্ছে উপজাতি মানুষদের উপর অত্যাচার। আর 3 নম্বর হচ্ছে উপজাতিদের নিজস্ব সংস্কৃতিতে হস্তক্ষেপ। উপজাতিদের নিজস্ব সংস্কৃতিতে হস্তক্ষেপ মানে কি? উপজাতিরা কি, তারা তো মানে গ্রামে থাকে, গ্রামেও থাকে না, তারা হচ্ছে মনে করো বন জঙ্গল লাগোয়া এলাকায় নিজেদের একটা গ্রাম রয়েছে, ধরো কোলদের একটা গ্রাম বা মুন্ডাদের একটা গ্রাম বা ভিলদের একটা গ্রাম বা সাঁওতালদের একটা গ্রাম রয়েছে। সেই গ্রামে ধরো 80 জন বা 100টা ঘর বা পরিবার রয়েছে, তারা সবাই মিলে একসাথে থাকে। তারা ওই পুকুর থেকে তারা মাছ ধরে, তারা বন জঙ্গল থেকে তারা ফলমূল সে সমস্ত কিছু আহরণ করে, তারা পশু শিকার করে, তারা নিজেদের মতো থাকে। তাদের সাথে কিন্তু এই কলকাতা শহরের মানুষজন এই শিক্ষা সংস্কৃতি এই সমস্ত কোনো কিছুর সাথে কোনো কিছু যোগাযোগ নেই, তারা নিজেদের মতো থাকে। তারা কিন্তু মানে নিজেদের মতো থাকে এবং অত্যন্ত শান্ত নির্বিবাদী একটা গোষ্ঠী এই উপজাতিরা, নিজেদের মতো থাকে এবং তারা কারোর সাথে কোনো রকম ঝুট ঝঞ্ঝাট মানে কারোর সাথে তো যোগাযোগই নেই, নিজেদের এলাকায় থাকে। কিন্তু ব্রিটিশরা এসে কী করলো, তোমাদের এই নিজেদের মতো করে থাকা যাবে না, আমাদের নিয়মকানুন তোমাদের পালন করতে হবে। এবার জোর করে আমার উপরে যদি কেউ নিয়ম চাপাতে যায়, তাহলে তুমি আমরা সবাই তো রেগে যাব। তো সেক্ষেত্রে উপজাতিরাও রেগে গিয়েছিল। কারণগুলো যখন আমরা আস্তে আস্তে পড়বো তখন আমরা ব্যাপারটা মানেটা বুঝতে পারবো। আপাতত এই 3টে পয়েন্ট একটুখানি বলে দিলাম তোমাদের, ঠিক আছে? আমাদের বইতে প্রথম যে জায়গাটা শুরু হচ্ছে সেটা হচ্ছে সাঁওতাল বিদ্রোহ দিয়ে। এইটুকুই আজকে আমাদের পড়া, হ্যাঁ, আমাদের ক্লাসটা আজকে এতটুকু। সাঁওতাল বিদ্রোহ, দেখো তোমাদের বইতে দেখবে একটা লেখা রয়েছে সাঁওতাল হুল। হুল লেখা রয়েছে। হুল কথাটার মানে কি বলো তো? বিদ্রোহ। হুল এটা হচ্ছে বাংলা শব্দ নয়, সাঁওতালি ভাষায় হুল কথাটার মানে হচ্ছে বিদ্রোহ। সাঁওতাল হুল যাকে বলা হচ্ছে না, সেটা হচ্ছে আসলে সাঁওতাল বিদ্রোহ। কোন সময় সাঁওতাল বিদ্রোহ? এটা সাঁওতাল কারা? সাঁওতাল হচ্ছেন একটি উপজাতি গোষ্ঠী। সাঁওতাল বিদ্রোহ, বিদ্রোহ শব্দটার মানে হচ্ছে কি? হুল। হুল কবে হয়েছিল? 1855-56। এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমার কাছে প্রশ্ন আসতে পারে সাঁওতাল বিদ্রোহ কবে হয়েছিল? 1855-56 সালে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল। কারণ কি ছিল শোনো, তোমাদের বইতে কিন্তু সাঁওতাল বিদ্রোহের কারণ কি ছিল মানে বড় করে দেওয়া নেই, কিন্তু তোমাদের যদি প্রশ্ন আসে তোমরা হেডিং করে করে যদি লেখো তাহলে উত্তরটা খুব সুন্দর হবে। আমি তোমাদেরকে একটু হেডিংগুলো বলে দিচ্ছি আর লিখে দিচ্ছি, তোমরা একটুখানি খাতায় লিখে নাও, বেশি না, 4-5টা।
1 নম্বর হচ্ছে দিকুদের অত্যাচার। দিকু, দিকু দেখো একটা নতুন শব্দ পাচ্ছি আমরা, দিকুদের অত্যাচার। দিকুদের অত্যাচার, দিকুটা কারা? দিকু শব্দটার মানে কি? দিকু শব্দটার মানে হচ্ছে বহিরাগত। দিকু শব্দটার মানে হচ্ছে বহিরাগত। বহিরাগত কথাটার মানেটা কি? বাইরে থেকে যে আসছে, মানে ওই যে বারবার বলছি না যে সাঁওতালদের নিজস্ব একটা গ্রাম আছে, একটা গ্রামে যে সাঁওতালরা আছে তা না, এরকম এক একটা গ্রাম আছে সাঁওতালদের, তাদের নিজেদের মধ্যে আবার যোগাযোগ আছে, কিন্তু সাঁওতালদের সাথে সাঁওতাল ছাড়া অন্য কারোর সাথে আবার যোগাযোগ, মানে শহরের মানুষজনের সাথে আর কি, হ্যাঁ, এদের সাথে যোগাযোগ নেই এরকম। তাহলে ওই সাঁওতালদের যে নিজস্ব গ্রাম, নিজস্ব যে এলাকা, যেখানে তারা বংশ পরম্পরায় যুগ যুগ ধরে থেকে আছে, ওই রকমভাবে তারা থাকে, সেই এলাকাতে এই ইংরেজরা যাচ্ছে, সেই এলাকায় মহাজনরা যাচ্ছে, সেই এলাকায় খ্রিস্টান মিশনারিরা যাচ্ছে, এই যে বাইরের লোকরা যে চলে আসছে, এদের সবাইকে সাঁওতালরা বলতো দিকু। দিকু কথাটার অর্থ হচ্ছে বহিরাগত। কি বললাম? তুমি খাতায় লিখে রাখো, নইলে তুমি ভুলে যাবে। দিকু কথাটার অর্থ হচ্ছে বহিরাগত। বহিরাগত মানে বাইরে থেকে আগত। বাইরে থেকে কে আসছে? ইংরেজ কর্মচারীরা আসছে, খ্রিস্টান মিশনারিরা আসছে, মহাজনরা আসছে, জমিদাররা আসছে, সবাই আসছে সাঁওতালদের কাছে, এরা হচ্ছে বহিরাগত। এদেরকে সাঁওতালরা বলতো দিকু, এবং এরা এক একজন এক এক মতলবে আসতো। সাঁওতালরা খুব সহজ সরল তো, বুদ্ধি মানে অত জটিল বুদ্ধি নেই, তাদেরকে নানানভাবে ঠকিয়ে, তাদেরকে নানানভাবে কাজ করিয়ে, তাদের উপরে নানানভাবে অত্যাচার করে, তাদের উপরে নানানভাবে কর চাপিয়ে নানান অত্যাচার করতো এই দিকুরা। সেই জন্য এই দিকুদের অত্যাচারের প্রতিবাদে সাঁওতালরা বিদ্রোহ করেছিল। বোঝা গেল? দিকু কথাটার মানে বোঝা গেল? সবাই দিকু, সাঁওতালদের এলাকাতে সাঁওতাল বাদ দিয়ে বাকি সবাই হচ্ছে দিকু। বোঝা গেল? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে অতিরিক্ত ভূমি রাজস্ব। ভূমি রাজস্ব, ভূমি রাজস্ব আরোপ। আরোপ কথাটার মানেটা কি? আরোপ কথাটার মানে হচ্ছে চাপিয়ে দেওয়া। আরোপ করা মানে আরোপিত করা, চাপিয়ে দেওয়া। সাঁওতালরা তারা তো নিজেদের এলাকায় তারা বন জঙ্গল পরিষ্কার করে, জমি জায়গা পরিষ্কার করে, সেই জায়গাটাতে তারা কৃষি জমি তৈরি করেছে, তারা নিজেরা ফসল ফলায়, সেই ফসল নিজেরাই ভোগ করে, মানে শহরের জগতের সাথে তাদের কোনো যোগাযোগ নেই। তারা মানে যেই জায়গায় হয়তো জঙ্গল ছিল, যে জায়গায় পাথুরে জমি ছিল, সেই জায়গাকে পরিষ্কার করে নিজেরা চাষের জমি তৈরি করে, পুরো পড়ে থাকা জমি। এবার ইংরেজরা যখন চলে এলো, তারা তখন কি করলো, ওই যে জায়গাটাকে সাঁওতালরা নিজেদের চাষের জমি বলে খুঁজে বের করেছে, সেই জায়গাটার উপরেও কর চাপিয়ে দিল। এবার সাঁওতালরা ভাবছে যে এই জায়গাটা তো এতদিন জঙ্গলে ভরেছিল, পাথরে ভরেছিল, বা কোনো ডোবা টোবা ছিল, আমরা এটাকে কৃষি জমি বানিয়ে আমরা চাষ করছি আমাদের নিজেদের ভোগের জন্য, আমাদের সাথে তো আর কারোর কোনো যোগাযোগ নেই, কোনো ঝামেলাও নেই, কোনো সমস্যাও নেই, তাহলে ইংরেজরা কোথা থেকে চলে আসছে, আমার এলাকার উপরে আবার কর চাপাচ্ছে, ইংরেজকে আমি কর দিতে যাব কেন? জমিটা কি ইংরেজের? জমিটা তো এতদিন পড়েছিল। এই যে সাঁওতাল, তাহলে তুমি লিখবে কি, সাঁওতালদের নিজস্ব চাষ জমিতে ইংরেজরা অতিরিক্ত পরিমাণ কর চাপিয়ে দেয়, যার প্রতিবাদে সাঁওতালরা বিদ্রোহ করে। বোঝা গেল 2 নম্বর পয়েন্টটা? 3 নম্বর পয়েন্ট, আচ্ছা এই দুটো পয়েন্ট তোমাদের লেখা হয়েছে, দিকুদের অত্যাচার আর অতিরিক্ত ভূমি রাজস্ব আরোপ। শুধু পয়েন্টগুলো লিখে নাও, হ্যাঁ, আর কথাটা শুনে নাও, তাহলেই তোমরা বানিয়ে লিখতে পারবে ব্যাপারটা। এই দুটো পয়েন্ট আশা করি হয়ে গেছে তোমাদের, আমি এই দুটো মুছে দিচ্ছি। হ্যাঁ, 3 নম্বর পয়েন্ট বলছি আমরা, খ্রিস্টান মিশনারিদের ধর্মপ্রচার বা ধর্মান্তরকরণ। দেখো কি লিখলাম কথাটা, ধর্মান্তর, ক বর্ষণরা মূর্ধন্য, ধর্মান্তরকরণ, খ্রিস্টান মিশনারিদের ধর্মান্তরকরণ।
এই কথাটার মানে কি, সাঁওতালরা ওই যে নিজেদের এলাকায় থাকতো, তো তারা কিন্তু নির্দিষ্ট হিন্দু বা মুসলিম বা খ্রিস্টান এরকম কোনো ধর্মাবলম্বী ছিলেন না প্রথম দিকে। তারা প্রকৃতির উপাসনা করতেন, যেহেতু তাদের বেঁচে থাকাটা কি নিয়ে বলো, জমি নিয়ে, পাহাড় নিয়ে, চাঁদ নিয়ে, সূর্য নিয়ে, মাটি নিয়ে, বন্যা নিয়ে, খরা নিয়ে, বৃষ্টি নিয়ে, এই সমস্ত কিছু নিয়ে তাদের জীবনটা। সেই জন্য তারা এই সমস্ত কিছুর উপাসনা করত। কিন্তু খ্রিস্টান মিশনারিরা তারা সাঁওতালদের, তারা সহজ সরল, তো তাদের সাঁওতালদের এলাকায় এসে তাদেরকে জোর করে খ্রিস্ট ধর্মে দীক্ষা দিতে শুরু করলো। মানে খ্রিস্ট ধর্মের জন্য অসুবিধাটা না, অসুবিধা হচ্ছে জোর করে কাউকে ধর্মান্তরিত করার ব্যাপারটাই কিন্তু খুব কি হয়, তার নিজস্বতায় কি হয়, একটা হস্তক্ষেপ করা হয়। এই যে জোর করে খ্রিস্টানদেরকে খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত করে নির্দিষ্ট কিছু নিয়ম পালনে বাধ্য করে দেওয়া হলো, ধর্মান্তরিত করে ছেড়ে দিলাম তা নয়, ধর্মান্তরিত করে তাকে তার যে নিয়মগুলো ছিল সেগুলো বাদ দিয়ে এখন খ্রিস্ট ধর্মের নিয়মগুলো তুমি পালন করো। তাহলে কোনো মানুষের জোর করে ধর্মান্তরিত হয়ে যদি সেই ধর্মটাকে পালন করতে তাকে বাধ্য করা হয়, তাহলে তার পক্ষে সেটা ভীষণ একটা রাগের বা ক্ষোভের জায়গা হয়। সাঁওতালদের ক্ষেত্রেও তাই হয়েছিল। তুমি কি লিখবে, যে খ্রিস্টান মিশনারিরা সাঁওতালদের এলাকায় ঢুকে সাঁওতালদের জোর করে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করত এবং খ্রিস্ট ধর্মের নিয়মগুলো পালন করতে বাধ্য করত, যা সাঁওতালদের ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছিল। বোঝা গেল 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট হচ্ছে সাঁওতালদের ওপর অত্যাচার। অত্যাচার মানে কি বলতো, তখন না রেলপথ তৈরি করা হতো। রেলপথ মানে ইংরেজরা তখন সারা ভারতবর্ষ জুড়ে রেলপথ বসাচ্ছে, ওটা তো ইংরেজদের অবদান কিন্তু রেলপথ। হ্যাঁ, এই যে রেলগাড়ি চলে যে, তো রেলপথ, এবার বুঝতে পারছো ওই ভারী ভারী ওই কাঠের ওই দেখেছো রেল লাইনগুলোর মাঝে কাঠের ওই স্ল্যাবগুলো বসানো থাকে, এখন তো পাথরের স্ল্যাব হয়ে গেছে, তো ওই কাঠগুলোকে টেনে নিয়ে যাও, ওই ভারী ভারী লোহার ওই রেল লাইনগুলোকে টেনে নিয়ে যাও, তো প্রচুর শক্তির দরকার। আর এই যে সাঁওতালদের কথা বলা হচ্ছে, ওরা যেহেতু প্রকৃতির কাছাকাছি বাস করে, সেই জন্য ওরা তো প্রকৃতির সাথে অনেক লড়াই করে বাস করে, তো ওদের শরীর কিন্তু অনেক শক্ত। ওই একটু বৃষ্টিতে বা একটু রোদে কিন্তু তাদের কোনো রকম শরীর খারাপ বা ওরকম কিছু হয় না। যে যত প্রকৃতির কাছাকাছি তার শক্তি তত বেশি। তো এই সাঁওতালদেরকে এই রেলপথের কাজে লাগাতো ইংরেজরা, বুঝলে। আর এই সামান্য মজুরি দিত, বা মজুরি দিতই না, আর কি করতো বলো তো, যদি কেউ মজুরি চাইতো বা ছুটি চাইতো তাকে মারতো, তারপরে হচ্ছে মানে বেঁধে রাখতো, মানে গাছের সাথে বেঁধে রাখতো, তার বাড়িতে গিয়ে তার যারা স্ত্রী, তার স্ত্রী, তার কন্যা, তার মা, এদের সাথে ইংরেজরা দুর্ব্যবহার করতো। সাঁওতালদের গরু, মুরগি, হাঁস যা মানে পোষে আর কি, সেইগুলো সব কেড়ে নিয়ে চলে আসতো। এই সমস্ত করতো ইংরেজরা, জানো। মানে সাঁওতালরা যদি কোনো ইংরেজদের কথা না শোনে, তাহলে হয় তাকে মারবে, তার বাড়ি পুড়িয়ে দেবে, নইলে তাকে গাছে বেঁধে রাখবে, তার বাড়ির যারা মহিলা তাদের সাথে কোনো রকম দুর্ব্যবহার করবে, তাদের যে হাঁস মুরগি টুরগি আছে সেগুলোকে জোর করে কেড়ে নিয়ে চলে যাবে। এর নানান ধরনের অত্যাচার করতো সাঁওতালদের উপরে, মানে নরম পেয়েছিল সেই কারণে। এবার তাহলে কি হবে, সাঁওতালদের মধ্যে প্রতিবাদ আসবে, তাই তো। আর শেষ একটা পয়েন্ট বলছি, মহাজনদের অত্যাচার বা মহাজনদের প্রতারণা। প্রতারণা শব্দটার মানে তোমরা জানো? প্রতারণা শব্দটার মানে হচ্ছে ঠকানো। ঠকানো, এই যে অতিরিক্ত পরিমাণ রাজস্ব চাপিয়ে দিয়েছে, তো এবার রাজস্ব দিতে না পারলে হয় তুমি চাবুকের বাড়ি খাও, নইলে তোমার হাঁস মুরগি কেড়ে নিয়ে যাব, নইলে তোমার বাড়িতে হয়তো এতটুকু ধান তুমি জমা করে রেখেছো ওটা কেড়ে নিয়ে যাব, নইলে তোমার মেয়ের সাথে কোনো রকম খারাপ ব্যবহার হবে, নইলে তোমাকে মারধর করা হবে, মানে কিছু না কিছু করা হবে তুমি যদি রাজস্ব দিতে না পারো, বা তুমি যদি বলো যে না আমি খ্রিস্ট ধর্মের দীক্ষা নেব না, বা আমি এইগুলো মানবো না, বা আমি নিজের মতো করে থাকবো, এমন যদি বলো, তাহলে তোমার সাথে এরকম কিছু একটা অত্যাচার করবে। তাই সেই কৃষকটা একদিনে কিন্তু সাঁওতালরা যে বিদ্রোহী হয়ে উঠেছিল বা বিদ্রোহ করেছিল তা কিন্তু না। কিন্তু যখন এরকমটা অনেক দিন হতে শুরু করলো, তখন সাঁওতালরা ভাবলো যে মরেই তো যাব, যেরকম অত্যাচার করছে তাতে তো বেঁচে থাকা বলে না, কিন্তু তার আগে প্রতিবাদ করে যাব, বুঝলে। তো এই মহাজন, এবার ইংরেজরা কি এই এত ভূমি রাজস্ব দেওয়ার জন্য সাঁওতালেরা কি করতে বলো তো, বাধ্য হতো কোনো মহাজনের কাছ থেকে টাকা ধার নিতে। মহাজন কারা? যারা সুদে টাকা ধার দেয় তারা। এবার সাঁওতালরা তো নিরক্ষর,
কত টাকা সুদে টাকা ধার নিচ্ছে তারা তো সেগুলো বোঝে না, টিপসই মেরে দিল এরকম ধরনের। এইবার কি হচ্ছে, ওই যে একবার যে টাকাটা ধার নিয়েছে ব্যাস, এবার যুগ যুগ বছরের পর বছর ধরে ওই টাকা আর শোধ হয় না। যতই গিয়ে সাঁওতাল সেই মহাজনকে দিয়ে আসুক যে এই যে আপনার থেকে টাকা ধার নিয়েছিলাম, এই যে টাকা, সাঁওতাল তাকে, মহাজন তাকে যে কি হিসাব দেখায়, কি বোঝে, লেখাপড়া না জানলে যা হয় আর কি, বুঝতে পারলে? ওই ঋণের জালে যদি একবার কেউ মহাজনের কাছ থেকে টাকা ধার নিত ইংরেজদের অত্যাচার থেকে বাঁচানোর জন্য, মহাজনের সেই মানে জাল কেটে সেই সাঁওতাল আর বেরোতে পারতো না। তার মানে জমিদাররা অত্যাচার করছে, মহাজন অত্যাচার করছে, খ্রিস্টান মিশনারিরা অত্যাচার করছে, ইংরেজ কর্মচারীরা অত্যাচার করছে, কর চাপিয়ে দেওয়া হয়েছে, এত কারণ সাঁওতালদের উপর। তাহলে সাঁওতালদের কাছে কি খোলা থাকে পথ? একটাই পথ খোলা থাকে, বিদ্রোহ। এবং তাই হলো 1855-56 সাল নাগাদ এই নিরীহ সাঁওতালরা একটা সাংঘাতিক বিদ্রোহ, মানে এত জোর বিদ্রোহ যে ওই মানে সাঁওতালদের কাছে কি আছে বলো? সাঁওতালদের কাছে খালি তীর ধনুক আর কি, লাঠি, পাথর, ইট, এই ওদের অস্ত্র শস্ত্র। আর ইংরেজদের কাছে কি? বন্দুক, কামান। কামান থাকা মানে আর কিছু তো লাগে না, বন্দুক থাকা মানে আর কিছু লাগে না। এই ওই তীর, ধনুক, লাঠি, সোটা, এই সামান্য উপকরণটুকু নিয়েই কিন্তু হাজারে হাজারে, বুঝেছো, 50,000-এর বেশি সাঁওতাল একবারে মানে আগুন জ্বলিয়ে দিল। ইংরেজদের যেইগুলো অফিস, ইংরেজদের জমিদারদের মানে বাড়ি, মহাজনদের ধরো যেগুলো কুঠুরি, সমস্ত কিছুকে আক্রমণ করে আগুন ধরিয়ে মেরে ধরে সাঁওতালরা একদম একটা ভয় ধরিয়ে দিল জমিদারদের মনে, মহাজনদের মনে, ইংরেজদের মনে একটা ভয় ধরিয়ে দিল। মানে অত্যাচারিত হতে হতে আর মানে এবার শেষ হয়ে যাক, যা হয়ে যাক, এইরকম একদম বিরাট। সিধু, কানু, চাঁদ, ভৈরব, এই চারজনের নামটা একবারে মুখস্থ করে রাখবে। এরা হচ্ছেন সাঁওতাল বিদ্রোহের বিখ্যাত চারজন নেতা। বিখ্যাত নেতা সিধু, কানু, কানুটাকে কানহু বলে, বুঝেছো তো, চাঁদ, ভৈরব, খুবই গুরুত্বপূর্ণ সাঁওতাল বিদ্রোহের চারজন নেতার নাম বলো। সিধু, কানু, চাঁদ, ভৈরব, এই চারজন নেতার নাম বলবে। এদের নেতৃত্বে 50,000-এর অধিক সাঁওতাল জমিদারদের, মহাজনদের, ইংরেজদের আক্রমণ করে তাদের কুঠি, তাদের অফিস, তাদের বাড়িকে আগুন ধরিয়ে দিয়ে একটা বিরাট বিদ্রোহ শুরু করেছিল। এবং যার ফল ইংরেজরা পাল্টা কামান দিয়ে, বন্দুক দিয়ে সাঁওতালদেরকে একদম মানে হাজারে হাজারে সাঁওতালকে মেরে বিদ্রোহকে দমন করেছিল ঠিকই, কিন্তু ইংরেজরা এটা বুঝতে পেরেছিল যে আজকে যেভাবে সাঁওতালদের বিদ্রোহটা থামাতে পারলাম, কালকে যদি সাঁওতালদের সাথে কোলরা, ভিলরা, মুন্ডারা, ওরা সবাই মিলে যায় আর শিক্ষিত মানুষও যদি এদের পাশে চলে আসে, তাহলে কিন্তু এই বিদ্রোহ ঠেকানো সম্ভব হবে না। তার থেকে কি করা যাবে? এরা কি চাইছে? এরা নিজেদের মতো থাকতে চাইছে, তো নিজেদের একটা এলাকা চাইছে, তাই দিয়ে দেওয়া হোক। জন্ম হলো সাঁওতাল পরগনা জেলার। বোঝা গেল? সাঁওতাল বিদ্রোহের ফল, ইংরেজরা সাঁওতালদের দাবি দাওয়াগুলো কিছুটা মেনে নিয়ে সাঁওতাল পরগনা নামে একটা পৃথক জেলা গঠন করলেন। তোমাদের বইতে আছে দেখবে। এবং সেখানে ওই যে দিকুদের ঢোকা নিয়েই তো সমস্যা, কোনো রকম মহাজনদের বা ইংরেজ কর্মচারীদের বা খ্রিস্টান মিশনারিদের ঢোকা নিষিদ্ধ করে দিল ইংরেজরা। কেন করলো? সাঁওতালদেরকে ভালোবেসে নয় নিশ্চয়ই, সাঁওতাল বিদ্রোহে ভয় পেয়ে। বিদ্রোহ দমন করলো, কিন্তু তাও ইংরেজদের মনে ভয় ঢুকে গেল যে এই নিরীহ, নিরক্ষর, নিঃসহায় মানুষগুলো রেগে গেলে কি ভয়ঙ্কর হতে পারে। বোঝা গেল? এই সাঁওতাল বিদ্রোহ অবধি আমাদের আজকের ক্লাসটুকু থাকলো। এর পরের দিন আমরা সাঁওতাল বিদ্রোহের আরেকটা অংশ আছে, সেটা একটু বলে দিয়ে আমরা ওয়াহাবি, ফরাজি আন্দোলন, নীল বিদ্রোহ যে জায়গাগুলো আমাদের আছে সেটা আমরা একটু পড়বো। তোমরা একবার একটু পড়ে রেখো। ভালো থাকো। ধন্যবাদ।